প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে মাত্র সৃজনশীলে দেখলাম, এই পুরো সৃজনশীলটা আমরা এখন সমাধান করবো এই ভিডিওতে। একদম ধরে ধরে কিভাবে আমরা যোগ বিয়োগ এবং কোন কাজটা কিভাবে করছি পুরোটার ব্যাখ্যা থাকবে। এটার প্রথমে বলেছিল যেন আমরা বৃহৎ আয় বিবরণী তৈরি করি, আর বৃহৎ আয় বিবরণী তৈরি করতে গেলে আমাদের টাকার গড় হয় 3টি এবং একটি হয় আমাদের বিবরণের গড়। আর আমি কিন্তু ইতিমধ্যে বৃহৎ আয় বিবরণী নিয়ে যে চার্টের যে একটা ক্লাস ছিল পুরোটা বুঝিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওটা দেখতে পারো। আর এখানেও যদি দেখো তাহলে বুঝতে পারবে। তাহলে প্রথমে বৃহৎ আয় বিবরণীতে আমাদের বিক্রয়ের কাজগুলো করতে হয়, আর বিক্রয়ের কাজ হয় আমাদের দ্বিতীয় কলামে। বিক্রয় অ্যামাউন্টটা দেওয়া আছে 1,54,000। আমরা লিখলাম দ্বিতীয় কলামে। বিক্রয়ের সাথে আমাদের ধারে বিক্রয় যোগ হয় এবং বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা এগুলো আমাদের বিগ হয়। বিক্রয় ফেরতের আরেকটি নামই হচ্ছে অন্তঃফেরত। আর স্পষ্ট সমন্বয়ে বলা আছে যে অলিখিত অন্তঃফেরতের পরিমাণ হচ্ছে 4,000 টাকা, যার জন্য আমরা এই অলিখিত অন্তঃফেরতের পরিমাণটা বাদ দিলাম। এটা থেকে এটা বাদ দেওয়ার পরে আমার যা পেলাম সেটাকে আবার বলবো আমরা নিট বিক্রয়, আর এই অ্যামাউন্টটা অবশ্যই আমরা তৃতীয় কলামে নিব। নিট বিক্রয়ের কাজ করার পর আমাদের কাজ করতে হয় বিক্রিত পণ্যের ব্যয়ের। এই পুরো অ্যামাউন্টটা থেকে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের কাজটা আমরা আলাদা করে মুখস্থ করে নেব। বিক্রিত পণ্যের ব্যয় কাজ হয় প্রারম্ভিক মজুত পণ্য থেকে এবং এটা শেষ হয়ে গিয়ে একদম সমাপনী মজুত পণ্যে। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য আমাদের অবশ্যই দ্বিতীয় কলামে লিখবো। প্রারম্ভিক মজুত পণ্যের অ্যামাউন্ট দেওয়া হচ্ছে 30,000, দ্বিতীয় কলামে লিখলাম। কিন্তু ক্রয়ের কাজটা আমাদের প্রথম কলামেই করতে হয়। তাহলে ক্রয়ের অ্যামাউন্ট দেখতে পাচ্ছি এখানে দেওয়া যাচ্ছে 84,000 টাকা, প্রথম কলামে লিখলাম। তারপরে ক্রয়ের সাথে আমাদের ধারে ক্রয় বা অলিখিত ক্রয় যোগ হয়, এটা নেই বিধে আমরা এটা স্কিপ করলাম। আর তারপরে হচ্ছে আমাদের ক্রয় ফেরত বাদ দিতে হয় বা বহি ফেরত বাদ দিতে হয়। তার পরিমাণটা সমন্বয়ে বলা আছে যে 2,000 টাকা হচ্ছে আমাদের বহি ফেরত, যার জন্য এই অ্যামাউন্টটা থেকে 2,000 টাকা বাদ দিলাম। পণ্য উত্তোলন, পণ্য বিতরণ, পণ্য বিনষ্ট এগুলোও যদি বলা থাকে অবশ্যই আমাদের বাদ দিতে হবে ক্রয়ের অ্যামাউন্ট থেকে। এখানে শুধু দেখতে পাচ্ছি যে বলা আছে যে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, আর অ্যামাউন্ট হচ্ছে 1,000 টাকা, এটা বাদ দিয়ে রাখলাম। এই ফিগার থেকে আমাদের দুইটা ফিগার বাদ দিলাম, তাহলে উত্তর হচ্ছে 81,000। এটাকে আমরা অবশ্যই বলবো যে নিট ক্রয়। নিট ক্রয়ের পরেও আমাদের যে কাজটা থাকে সেটা হচ্ছে প্রত্যক্ষ খরচ। আমরা এটাকে বলি ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ বা প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচের কাজটা আমাদের দ্বিতীয় কলামেই করতে হয়, শুধু ক্রয়ের কাজটা আমাদের প্রথম কলামে করতে হয়। প্রত্যক্ষ খরচ হচ্ছে আমাদের যেমন মজুরি, জাহাজ ভাড়া, ডক চার্জ, আমদানি শুল্ক, ক্রয় পরিবহন এগুলো। আমরা এর মধ্যে শুধু পেয়েছি জাহাজ ভাড়া পেয়েছি 4,000 টাকা এই উদ্দীপক থেকে। তারপরে শুল্ক বলা আছে, এই শুল্ককে আমরা ভেবে নেব যে আমদানি শুল্ক। আর যদি এরকম রপ্তানি শুল্ক বলা থাকতো তাহলে সেটা হতো পরিচালন ব্যয়। তাহলে শুল্কের অ্যামাউন্টটা ছিল 1,000 টাকা লিখলাম। সর্বশেষ হচ্ছে আমাদের যে ডক চার্জ, প্রত্যক্ষ খরচটা লিখলাম ডক চার্জ, তার অ্যামাউন্ট হচ্ছে 1,700 টাকা লিখলাম। এখন আমার এই বিষয় এই বিক্রিত পণ্যের ব্যয়ের যে লাস্ট যে স্টেপটা সেটা হচ্ছে এই মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য আমাদের বিয়োগ করতে হয়। তাহলে সমাপনী মজুত পণ্যের ফিগার দেওয়া হচ্ছে 40,000 টাকা, সেটা আমরা বিয়োগ আকারেই রাখলাম। এখন কথা হচ্ছে যে একদম শুরু থেকে, শুরু বলতে বোঝাচ্ছি যে প্রারম্ভিক মজুত পণ্য, এই শুরু থেকে যে প্লাস ফিগারগুলো সবগুলোকে একসাথে যোগ করব এবং এর থেকে আমাদের 40,000 টাকা বিয়োগ করব। তাহলে পাবো আমরা 77,700 টাকা। এটাকেই বলবো আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ। আমাদের কাজ হচ্ছে এখন নিট বিক্রয় থেকে এই বিক্রিত পণ্যের ব্যয়ের অ্যামাউন্টটা বাদ দেওয়া। তাহলে আমাদের পেয়ে যাব মোট মুনাফা। মোট মুনাফার পরিমাণ হচ্ছে 72,300 টাকা। আর আমাদের কিন্তু বলেছিল যে পুরো বিষয়টা বিবরণীটা করতে, তার মানে এই মোট মুনাফার সাথে আমাদের আরও কাজ আছে। এ থেকে আমাদের এখন পরিচালন ব্যয় বাদ দিতে হবে। যেহেতু এখন আমি পরিচালন ব্যয়গুলো বাদ দিব, এই নিচের যে অ্যামাউন্টটা ছিল মোট মুনাফা আমি উপরে লিখলাম। এই মোট মুনাফা থেকে আমি এখন পরিচালন ব্যয় বাদ দিব, কারণ এটা আমার চার্ট ওয়াইজই। তাহলে পরিচালন ব্যয়গুলো আমি অলরেডি কিন্তু শর্টে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। আর পরিচালন ব্যয় তাহলে ধারাবাহিক ক্রমে আমরা এই উদ্দীপক থেকে নিব। প্রথমে দেখতে পাচ্ছি যে এই দালান কোঠার মেরামত বা কোনো যদি স্থায়ী সম্পদের মেরামত থাকে সেটা হচ্ছে পরিচালন ব্যয়। আর সকল কাজই মূলত আমাদের এই দ্বিতীয় কলামেই হয়, শুধু কুরিয়ার কাজ এবং ক্রয়ের কাজ হয় আমাদের প্রথম কলামে। দালান কোঠার যে পরিমাণটা ছিল মেরামতে লিখলাম 2,600। তারপরে দেখতে পাচ্ছি যে বেতন ও সম্মানী দেওয়া আছে আমাদের উদ্দীপকে, অ্যামাউন্টটা হচ্ছে 18,000 লিখলাম। তারপরে বলতে সাধারণ খরচ, সেটা একটা পরিচালন ব্যয়, অ্যামাউন্ট হচ্ছে 5,000 লিখলাম। বিমা প্রিমিয়াম বা বিমা খরচ এগুই কথা, সেটা হচ্ছে একটা পরিচালন ব্যয়, অ্যামাউন্টটা ছিল আমাদের 1,500। কিন্তু সমন্বয়ে বলা ছিল এরকম যে বিমা প্রিমিয়াম আমাদের দেওয়া হয়েছে যে সেপ্টেম্বরের একদম 30 পর্যন্ত দেওয়া আছে, কিন্তু আমাদের যে এই অঙ্কটা এই সৃজনশীলটা হচ্ছে আমাদের জুন পর্যন্ত, এটা হচ্ছে জুন পর্যন্ত, জুনের 30 পর্যন্ত একদম বলা আছে উদ্দীপকে। তাহলে আমরা যদি তারপরে গুনি, জুনের পরে হচ্ছে আমাদের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অতিরিক্ত এখানে 3 মাস, ও 3 মাসের টাকা এখানে
অগ্রিম দেওয়া হয়েছে, তাহলে আমাদের এই 1500 যে অ্যামাউন্টটা তার থেকে যে অগ্রিমের পরিমাণটা তা বাদ দিতে হবে। আমাদের আর্থিক অবস্থা বিবরণী বলো বা বিষয়টা বিবরণী বলো, সেখানে যদি অগ্রিম কোনো কিছু থাকে তাহলে আমাদের বিয়োগ করতে হয়, আর যদি বকেয়া থাকে তাহলে আমাদের যোগ করতে হয়। তাহলে এখন আমাদের করণীয় হচ্ছে যে এই এই অংশটা বের করা কিভাবে হলো। এই 1500 টাকা তারা দিয়ে বলেছে যে এখানে 1 বছরের, ব্র্যাকেটে বলা আছে যে 1 বছরের, তাহলে 1500কে আমরা 1 বছর সমান সমান 12 মাস, 12 দিয়ে ভাগ করব, আর অতিরিক্ত অংশ হচ্ছে 3 মাস, 3 দিয়ে গুণ করব, তাহলে আমরা পেয়ে যাব অগ্রিম কতটুকু দিলাম। অগ্রিম হচ্ছে আমাদের 375 টাকা। তাহলে মোট টাকা থেকে 375 টাকা বাদ দিলে আমাদের খরচটা বেরিয়ে এলো, সেটা হচ্ছে 1125 বিমা খরচ বাবদ টাকা। তারপরে দেখতে পাচ্ছি যে সমন্বয়ে বলা আছে যে অব্যবহৃত মনিহারি পরিমাণ হচ্ছে 1000 টাকা। সাধারণত অব্যবহৃত মনিহারিটাকে সম্পদকে বোঝায়। মনিহারির অ্যামাউন্ট থেকে আমাদের এই অব্যবহৃত মনিহারির অ্যামাউন্টটা বাদ দেওয়ার কথা ছিল, কিন্তু এই জায়গায় মনিহারি নেই, যার জন্য আমরা এই পুরো খরচ থেকে এটাকে মাইনাস ফিগারে রাখলাম। যে অ্যামাউন্ট ছিল 1000 টাকা আমরা মাইনাস ফিগারে রাখলাম। আচ্ছা, তারপরে বলা আছে লিগাল চার্জ, সেটাও একটা পরিচালন ব্যয়। লিগাল চার্জের পরিমাণ হচ্ছে 3000 টাকা লিখলাম। তারপরে বলা আছে যে ভ্রমণ খরচ, এটাও একটা পরিচালন ব্যয়, আর অ্যামাউন্ট হচ্ছে 3000 লিখলাম। সর্বশেষ কাজ হচ্ছে আমাদের কুরিনের কাজ। আমি কুরিনের কাজটা এই কারণেই শেষে রেখেছি যেন খুব ভালো করে বোঝাতে পারি। আর কুরিনের কাজ করতে হয় আমাদের 4টি স্টেপে, আমি এ নিয়েও ভিডিও অলরেডি দিয়ে রেখেছি যে কুরিনের কাজে হচ্ছে করতে হয় আমাদের 4টি স্টেপে। প্রথমে লিখতে হবে আমাদের কুরিন, তার সাথে নতুন কুরিন যুগ, তারপরে নতুন কুরিন সঞ্চিতি যুগ, সর্বশেষে আমাদের পুরাতন কুরিন সঞ্চিতিরা বাদ দিতে হয়। এই হচ্ছে 4টা স্টেপ। আমাদের প্রত্যেকটি লিখব, যদি মান থাকে আমার মান বসাবো, আর না থাকলে নাই, কিন্তু আমরা 4টা স্টেপই ফলো করব। প্রথমে লিখলাম কুরিন। এই কুরিন আমরা সাধারণত আমাদের রেওয়া মিল থেকে খুঁজবো, মানে এই বক্সটা থেকে খুঁজে বের করব। আর তাহলে দেখতে পাচ্ছি যে এই উদ্দীপকে কিন্তু কুরিন রিলেটেড কোনো কথা নেই, যার জন্য আমরা লিখেছি 0। তারপরে এর সাথে নতুন কুরিন যুগ করতে হয়, আর নতুন সব তথ্যগুলো আমাদের সমন্বয় থেকে বের করতে হবে। এই বক্সের যে তথ্যগুলো মানে রেওয়া মিলের তথ্যগুলোকে আমরা বলবো পুরাতন, আর সমন্বয় তথ্যগুলোকে বলবো আমরা নতুন। তাহলে এই নতুন কথাটা অবশ্যই আমাদের নিচ থেকে আনতে হবে। স্পষ্ট দেখতে পাচ্ছি যে নিচে বলা আছে যে এই দেনাদারে 2000 টাকা আদায়যোগ্য নয়, বা দেনাদারে 2000 টাকা অবলোপন করো, এই অংশটাকেই বলি নতুন কুরিন। তাহলে আমরা 2000 টাকা লিখলাম। তারপরে বলা আছে নতুন কুরিন সঞ্চিতি, আর নতুন কুরিন সঞ্চিতিটা মূলত আমাদের পার্সেন্টেজ আকারে বের করতে হয়, সেটা ধরতে হয় আমাদের দেনাদারের উপরে। আর দেনাদার এখানে স্পষ্ট বলা ছিল যে 20,000 টাকা আমাদের উদ্দীপকে লিখলাম 20,000 টাকা। এখন এই দেনাদার হ্রাসও পেতে পারে, বৃদ্ধিও পেতে পারে। দেনাদারকে হ্রাস করে দুইটা অ্যামাউন্ট, সেটা কি, সেটা হচ্ছে যে অলিখিত অন্তঃফেরত এবং নতুন কুরিন। তাহলে এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে অলিখিত অন্তঃফেরত বলা আছে যে 4000 টাকা, এটা আমাদের এই 20,000 থেকে বাদ দিতে হবে। আর যে নতুন কুরিনটা, যে নতুন কুরিন যে কিছুক্ষণ আগে পেলাম 2000 টাকা, তাও বাদ দিতে হবে, কারণ এগুলো দেনাদারকে হ্রাস করে 20 থেকে আমাদের দুইটা ফিগার বাদ দিলে থাকছে আমাদের 14,000। এই 14,000কে আমরা এখন 10% করবো। 10% করলে টাকা হচ্ছে 1400। তার মানে এইটা আর এটা যোগ হবে। আর যারা সর্বশেষ পুরাতন কুরিন সঞ্চিতি, অবশ্যই আমাদের বাদ দিতে হবে। আর এই পুরাতন কুরিন সঞ্চিতি আমাদের বের করতে হবে রেওয়া মিল থেকে, মানে বক্সটা থেকে। তার পরিমাণ স্পষ্ট বলা আছে 2500। এটা যুগ, এটা বাদ করলাম, তাহলে আমাদের অবশিষ্ট রইল 900 টাকা। এটাই হচ্ছে আমাদের কুরিনের কাজ। এখন এই সবগুলাকে যোগ করবো, এই সবগুলাকে যোগ করব, শুধু আমরা এই 1000 টাকা মাইনাসে রাখবো, তাহলে আমাদের পরিমাণ দাঁড়াবে 38,125 টাকা। তাহলে এই উপরে ফিগার থেকে এটাকে বাদ দিলে যা থাকবে সেটা হচ্ছে আমাদের পরিচালন মুনাফা। তাহলে পরিচালন মুনাফা হচ্ছে আমাদের 34,175 টাকা। এখন কাজ হচ্ছে এর সাথে অন্যান্য আয় যুগ, অন্যান্য ব্যয় বিয়োগ। আমরা নিচের অ্যামাউন্টটা মানে পরিচালন মুনাফাটা উপরে লিখলাম বুঝার সুবিধার্থে। তাহলে পরিচালন মুনাফা আমরা বের করেছিলাম 34,175 টাকা। এখন কথা হচ্ছে এর সাথে অন্যান্য যোগ করব। অন্যান্য প্রশ্নে বলা আছে যে প্রাপ্ত বাট্রা অ্যামাউন্ট হচ্ছে 4,000 টাকা লিখলাম। আর এখানে বলা আছে বাড়ি ভাড়া ক্রেডিট দিকে দেওয়া আছে, উৎস একটা আয়। তাহলে বাড়ি ভাড়া অ্যামাউন্ট হচ্ছে 11,000, কিন্তু নিচে বলা আছে যে 1 মাসে টাকা অনাদায়ী। তার মানে 11,000 যদি আমাদের এই এখানে প্রদত্ত থাকে, আর 1 মাস নিচে বলেছে, তার মানে 11,000-এর মধ্যে আমাদের 11 মাসে টাকা দেওয়া হয়েছে আমাদের। তাহলে আরও 1 মাসে টাকা বাকি রয়েছে, তাহলে 1 মাসের হচ্ছে আরও 1,000 টাকা। তাহলে আমরা এটা যোগ করে দেবো। তাহলে মোট বাড়ি ভাড়ার পরিমাণ হচ্ছে 12,000। এই দুইটা যোগ করে আমাদের এইদিকে নিলাম 16,000 টাকা। এখন এর থেকে আমাদের অন্যান্য ব্যয়গুলা বাদ দিতে হবে। অন্যান্য ব্যয় বলা আছে বিবিধ ক্ষতি বলা আছে, আর একটা বলা আছে যে এই ব্যাংক জমাতিরিক্তের সুদ, সুদ। তাহলে এই দুইটা ফিগার লিখলাম, একটা হচ্ছে 3600 আর একটা হচ্ছে 10,000। আর দুইটা ফিগার একসাথে লিখলে 13,000 হচ্ছে 600। এটা থেকে এটা যোগ হবে, এটা যোগ হবে, আর এটা বাদ যাবে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর দাঁড়াচ্ছে 36,575। এটা কি আমরা বলবো নিট মুনাফা।